বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বিরাজ করছে সেই প্রেক্ষাপট থেকে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য একটি ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। 111-এর মতো 111-এ যেমন আওয়ামী লীগকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল, নেত্রীকে জেলে নেওয়া হয়েছিল, সেই সকল প্রতিকূলতা পেরিয়ে যেমন আওয়ামী লীগ 2008 সালে নির্বাচনে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী হয়েছিলেন, ঠিক একইভাবে এইবারও এরকম একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অপেক্ষা করছে। সো আসুন একটু ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি যে 111-এ কি হয়েছিল, 111 নিয়ে একটু কথা বলি, তারপরে কিভাবে আমরা বলতে পারি, নির্দ্বিধায় স্পষ্ট বলতে পারি যে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক বিজয় কিভাবে অপেক্ষা করছে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য। সো 111-এ যে ঘটনাটি ঘটেছিল, প্রথম যদি বলি যে 111-এ প্রথম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন লন্ডনে ছিলেন তখন তাকে বাংলাদেশে যেতে নিষেধ করা হয়েছিল। সো বাংলাদেশে যখন প্রথম যেতে নিষেধ করা হয়েছিল, বিবিসিতে যখন সংবাদ আসলো, সংবাদ আসার সাথে সাথে আমরা 9 জন শাহবাগের যে ফুলের দোকান, এই দোকানগুলো থেকে তাৎক্ষণিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 9 জন আমরা মিছিল করেছিলাম, প্রতিবাদ করেছিলাম। মাত্র 9 জন, দেখেন পরিস্থিতি খুবই ভয়াবহ পরিস্থিতি ছিল। তারপরে নেত্রী বলেছেন যে আমি বাংলাদেশে যেতে চাই, আমার মাটিতে যেতে চাই, আমি এই দেশের জনগণকে ভালোবাসি, আমি দেশের জনগণ ছাড়া থাকতে পারবো না। তারপরে নেত্রী সকল বাধা উপেক্ষা করে উনি বাংলাদেশে যান। বাংলাদেশে যাওয়ার পরে 2007 সালের জুলাই মাসে মাননীয় প্রধানমন্ত্রীকে, তৎকালীন বিরোধী দলের নেত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়। তখন যে পরিস্থিতিটা আমাদেরকে ফেস করতে হয়েছিল, যে আমাদেরকে তখন মোটামুটি 3টি শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছিল। 3টি বাধা আমাদের সামনে ছিল। নাম্বার 1 বাধা হচ্ছে যেটা, যে তখন আমাদের যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের যে সরকার ছিল, সেই সরকারের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক আন্দোলন করতে হয়েছিল। তারপরে যে বিষয়টি ছিল, এই মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার ব্যতীত সংস্কারপন্থী একটা গ্রুপ ছিল। এই যারা এই সংস্কারপন্থী ছিল, এই যে দেখেন এই গ্রুপটা, এরা যারা এখানে ছিল, দুঃখিত তাদের এখানে না ইয়াটা প্রকাশ করার জন্য, তারা এখন সবাই আওয়ামী লীগ করে, বাট তখন এরা সংস্কারপন্থী গ্রুপ নামে পরিচিত ছিল, তাদেরকেও আমাদের ফেস করতে হচ্ছে। আমি আপনাদেরকে একটি বিষয় বলি, যে 3টি বিষয়ের বাংলাদেশে তখন বাংলাদেশ আওয়ামী লীগ প্রবলেম ফেস করত, স্ট্রাগল করতে হয়েছে যে 3টি বিষয়ের বিরুদ্ধে, সেটি হচ্ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী গ্রুপ, এবং আরেকটা বাধা ছিল মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন জেলে ছিলেন। এই 3টা বড় বাধা ছিল। তখন আমরা দেখেন, এই যে আমি একটা ছবি দেই, যে দেখেন এই যে ছবিটা, এটা মিছিলের ছবি, কলাভবনের ছবি। এই যে কলাভবনের ছবি হচ্ছে লাল বৃত্ত, মাঝখানে যেটা দেখছেন সেটা আমি, আমার নেতৃত্বে মিছিলটা হয়েছিল, এবং অন্যান্য নেতৃবৃন্দ ছিল, তারাও নেতৃত্ব দিয়েছে। সো এই যে মিছিলটা আমরা করেছি, এই মিছিলটা করা আমাদের জন্য এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। আমরা এই মিছিলটা একদিক দিয়ে করেছি, একটু পরে সংস্কারপন্থীরা আবার তাদের ছেলেবেলে দিয়ে মিছিল করিয়েছিল। আমাদেরকে এই প্রতিকূল পরিস্থিতি ফেস করে তখনকার আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই যে আপনাদেরকে আরেকটা মিছিল দেখাই, যে এই মিছিলটা, এই যে দেখেন শেখ হাসিনার মুক্তি চাই, কালো কাপড় বেঁধে এখানে আসেন, আপনারা সবাই তাদেরকে চিনেন। আমরা এই মিছিলটা করেছি কার্জন হলে। আবার এই দিক দিয়ে আমাদের বিপক্ষে আবার সংস্কারপন্থীরাও মিছিল করেছিল। সো আমাদের মিছিল, আমাদের সংগ্রাম, আন্দোলনটা 111-এ অত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। 3টা বললাম তো, 3টা শক্তি, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার, সংস্কারপন্থী, তারপর আবার নেত্রী জেলে ছিল। এই স্ট্রাগল গুলো পার করে আমরা তখনকার আন্দোলন করতে হয়েছিল। তখন দীর্ঘ এই আন্দোলন সংগ্রাম করে, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে, এই যে আমরা বললাম প্রথম যে আমরা মিছিল করেছি শাহবাগে ফুলের দোকানে 9 জন থেকে, তারপরে এই বড় মিছিলগুলো হচ্ছে, তারপরে এই বড় মিছিলগুলো হয়েছিল, এই মানুষ আস্তে আস্তে বাড়া শুরু করেছিল। তারপরে দীর্ঘ সময় পরে আমাদের এই আন্দোলনের ফলে দীর্ঘ
11 মাস কারাবরণ করার পরে 2008 সালের 11ই জুন নেত্রী মুক্তি পান। তখন চিন্তা করে দেখেন যে আমাদের যে এই যে মিছিলগুলো ছিল এত সহজ ছিল না, এবং সবচেয়ে বড় কথা যে আমাদের 3টা গ্রুপের 3টা শক্তির বিরুদ্ধে আমাদের এই কঠিন লড়াই করতে হয়েছে। এই 3টা শক্তির বিরুদ্ধে আমাদেরকে কঠিন আন্দোলন করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। তারপরে দীর্ঘ এই আন্দোলন শেষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তি পান এবং নির্বাচন হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ ল্যান্ডস্লাইড ভিক্টোরি নিয়ে ক্ষমতায় আসে। তখন আরেক সবচেয়ে বড় বিষয় ছিল আমাদেরকে কিন্তু পুলিশ আর্মি দৌড়াইতো না, মাঝে মাঝে সংস্কারপন্থীরা আমাদেরকে দৌড়াইতে পারে নাই, মানে আমি বুঝাইতে চাচ্ছি যে তাদের সে বাধা বিপত্তিও আমাদের অতিক্রম করতে হয়েছে তৎকালীন সময় 111-এ। এখন যে প্লাস পয়েন্টটা এখন হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট গুলো দেখেন। আমি মনে করি কেন যে ল্যান্ডস্লাইড ভিক্টোরি আমাদের জন্য অপেক্ষা করছে, যে এখন যে আমাদের সুবিধা যেটা হচ্ছে দেখেন, সবচেয়ে বড় যে সুবিধা সেটি হচ্ছে যে নেত্রী বাহিরে আছেন, নেত্রী সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, এটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় হচ্ছে নেত্রী বাহিরে থাকার কারণে, সমস্ত নেতা কর্মীদের সাথে যোগাযোগ করতে পারার কারণে এখন কোনো বাংলাদেশে আওয়ামী লীগের কোনো সংস্কারপন্থী কোনো গ্রুপ বা নেত্রীর বিরুদ্ধে কোনো গ্রুপ বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো গ্রুপ নাই। তার মানে হচ্ছে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। এখন একটি বিষয় আপনি বলেন যে আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ তখন এই বাংলাদেশে এই পৃথিবীতে এই বা আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো শক্তি সামর্থ্য কারণেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না। আর পাশাপাশি যে বিজয়টা বললাম যে আমাদের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের জন্য একটা ঐতিহাসিক বিজয় অপেক্ষা করছে। কেন অপেক্ষা করছে আপনি দেখেন, এটা হচ্ছে যে আমি বললাম যে আওয়ামী লীগের কথা বললাম যে আওয়ামী লীগ এখন শেখ হাসিনা বাহিরে আছেন, নেতাকর্মীদের সাথে যোগাযোগ করতে পারছেন, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, সংস্কারপন্থী নাই, এটা হচ্ছে আওয়ামী লীগের পার্ট। আর সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনার এখন যদি ইনুস যদি 5 তারিখের পরে ক্ষমতা নেওয়ার পরে যদি ইনুস যদি এরকম একটা ঘোষণা দিতেন যে বাংলাদেশে আমি রিসেট বাটন ক্লিক করলাম, আজকে থেকে বাংলাদেশে কোনো হানাহানি মারামারি কাটাকাটি কিছুই থাকবে না, এবং বাংলাদেশে কোনো অরাজকতা হচ্ছে না, কেউ মারা যাচ্ছে না, চুরি হচ্ছে না, ডাকাতি হচ্ছে না, চিন্তাই হচ্ছে না, তাহলে হয়তো আমাদের ভাগ্য আরো খারাপ হইতো, আমাদেরকে হয়তো দীর্ঘ সময় আন্দোলন সংগ্রামটা করতে হইতো। বাট এখন আপনার ইনুসের অপকর্মের ফলে ইনুস এত অপকর্ম করছে, এত অপকর্ম করে যাচ্ছে, যার ফলে বাংলাদেশের মানুষ, প্রত্যেকটি মানুষ আজকে শেখ হাসিনাকে ফিল করছে, আওয়ামী লীগ শাসনামলকে ফিল করছে। ইনুস বলছে যে বাংলাদেশকে শেখ হাসিনা গাজা হিসাবে রেখে গেছেন, বাংলাদেশের মানুষ ভাবছে যে না, পদ্মা সেতু, শেখ হাসিনা পদ্মা সেতু করেছেন, মেট্রো রেল করেছেন, মসজিদ করেছেন, এগুলো করেছেন, যার জন্য মানুষের মনে হৃদয়ে গেঁথে গিয়েছে শেখ হাসিনার এই কাজগুলো। আরেকটা বিষয় চিন্তা করেন, আপনি বাংলাদেশে কখনো শুনেছেন যে কবর থেকে একজন মানুষের লাশ তুলে আগুন দিয়ে পোড়া দিয়ে দিতে? এই যে দেখেন যে একজন মানুষ নুরাল পাগলা রাজবাড়িতে তার লাশ কবর থেকে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আইএমএ জাহিলিয়াতের যুগেও আমরা এরকম ধরনের বিভৎস ঘটনা আমরা শুনি নাই। এটাই হচ্ছে আইএমএ ইনুসিয়ার যুগ। বাংলাদেশের মানুষ মনে করছে এটা এখন আইএমএ ইনুসিয়া যুগ। পুলিশকে মেরে টানিয়ে রাখা হয়েছে। মানুষ এখন মানুষের আপনার ডোবা, নালা, খাল, বিল এগুলোতে লাশ বেশি উঠছে, লাশের বাগার পাওয়া যাচ্ছে। বাংলাদেশ এখন লাশের দেশ হয়ে গেছে, দর্শনের নগরী হয়ে গেছে। সো এই কাজগুলো, ইনুসের অপকর্মগুলো, পাশাপাশি আপনি চিন্তা করেন জোর করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে, ছাত্রলীগকে নিষিদ্ধ করছে, যুবলীগকে নিষিদ্ধ করছে, জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে ইনুসের অপকর্ম, এই অপকর্মের ফলে মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারছে না, অর্থনীতির স্থিতিশীলতা নাই, মানুষ চাকরি হারাচ্ছে, মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে। এর ফলে মানুষ এখন শেখ হাসিনাকে ফিল করা শুরু করছে, শেখ হাসিনাকে ভাবা শুরু করেছে, শেখ হাসিনাকে অনুভব করছে। আর পাশাপাশি ওই দিক দিয়ে আওয়ামী লীগের সে অ্যাডভান্টেজ, আওয়ামী লীগ ঐক্যবদ্ধ, নেত্রী বাহিরে আছে। তো সব মিলিয়ে ইনশাল্লাহ বলতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগের জন্য 111-এর পরে যেরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছিল, একইভাবে আওয়ামী লীগের জন্য আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টরি ইনশাল্লাহ অপেক্ষা করছে।
সবাই ঐক্যবদ্ধ থাকুন, সময়ের প্রয়োজনে ইনশাল্লাহ আরেকটি ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে বাংলাদেশ আওয়ামী লীগের। বাংলাদেশের একটা অস্থির সময় চলছে। বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করার পরে কিছু লোক প্রত্যাশা করেছিল যে নতুন কিছু তিনি উপহার দেবেন, কিন্তু অল্প সময়ের ভিতরেই তাদের ভুল ভাঙতে শুরু করে। তারা বুঝতে পারেন যে উপহার এতটুকু দিচ্ছেন তিনি, ব্যক্তিগতভাবে যা কিছু গ্রহণ করার সুযোগ আছে সবটাই তিনি গ্রহণ করছেন, এবং তার যারা নিয়োগকর্তা অর্থাৎ কিংস পার্টির নেতৃবৃন্দ তারা নানাভাবে লুটপাট করা সহ বিভিন্নভাবে আর্থিক অন্যান্য সুযোগ সুবিধা যেটা সেটা নিচ্ছেন। আর অপরদিকে সুযোগটা হয়েছে জামাত ইসলামী তাদের বিভিন্ন জায়গায় যে সকল বিশ্বস্ত লোক, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রধান হিসেবে বসিয়েছেন। আর এই সুযোগে বিএনপির একটা সেকশন বিভিন্ন জায়গায় লুটপাট করে বিভিন্নভাবে চাঁদাবাজি করে প্রচুর অর্থবিত্ত কামিয়ে নিয়েছে। এভাবে পরিবর্তন ছাড়া নতুন কোনো পরিবর্তন হয়নি। আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে, বিচার বিভাগ আজ্ঞাবহ হয়ে পড়েছে, প্রশাসন কোনো কাজ করতে পারছে না, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে। সেখানে নতুন সংযোজন হয়েছে গণমাধ্যমকে এমনি গলা টিপে ধরা অবস্থায় গণমাধ্যমের 3টি মেইন স্ট্রিমের পত্রিকা ছাড়া আর কোনো পত্রিকার ম্যানেজমেন্ট আর আগের মতো নেই। ওই 3টিতেও নানাভাবে বর্তমান সরকারের পক্ষে কথা বলতে পারবে এমন অনেককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর অন্যান্য সকল ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়া টোটাল ম্যানেজমেন্ট চেঞ্জ হয়ে গেছে। সেখানে বসানো হয়েছে জামাত এবং বিএনপি ঘরানার যারা তীব্র আওয়ামী লীগ বিরোধী নিউজ করতে পারবে, বানোয়াট নিউজ করতে পারবে, খুব চটকদার নিউজ করতে পারবে, বিষয়বস্তু কিছু থাকুক আর না থাকুক আওয়ামী লীগের লোকদেরকে হিউমিলিয়েট করতে পারবে, এরকম ভাবে এর ভিতরে এমন এমন ব্যক্তিদেরকেও সম্পাদক, চিফ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট, চিফ নিউজ এডিটর পদে বসানো হয়েছে যাদের কোনো অভিজ্ঞতা এই জাতীয় কর্মকাণ্ডের নাই, তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আবার কোনো কোনো জায়গায় ইলেকট্রনিক মিডিয়ায় ছাঁটাই করে দেওয়া হয়েছে এমনভাবে, আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় 800 সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, এবং সেই স্থলে যাদেরকে বসানো হয়েছে তারা অনেকেই সাংবাদিকতার পেশাদারিত্বের ধারে কাছেও নাই, কিন্তু তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। আর মালিক পক্ষ বিপদাপন্ন, তারা যদি এটার সঙ্গে একমত না হয় তাহলে পত্রিকা অথবা টেলিভিশন বন্ধ হয়ে যাবে, অনলাইন পোর্টাল বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে কিছু কিছু টেলিভিশন টক শোতে সরকার বিরোধী কিছু কথা বলার এমন কিছু গেস্টদের নিয়ে আসতো। তারা আওয়ামী লীগের তীব্র সমালোচনা করত, আবার সরকারেরও কিছু সমালোচনা করত। তার ভয়ঙ্কর শিক্ষা হয়ে গেছে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহকে গ্রেপ্তার করে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে সেটা। দ্বিতীয় দফা মঞ্জুর আলম পান্না, তিনি বিভিন্ন মাধ্যমে কথা বলতেন, তাকে সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকটি টেলিভিশনে বিভিন্ন জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন কথা বলতেন, তিনি সংবিধান সম্মত বিষয়গুলি তুলে ধরতেন, তিনি সন্ত্রাস দমন আইনে এখন জেলখানায়। আওয়ামী বিরোধী বক্তৃতায় সোচ্চার থাকতেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। সাম্প্রতিক সময়ে তিনি সরকারের কিছু অনিয়ম নিয়ে কথা বলেছিলেন, তাকেও গ্রেপ্তার করে জেলখানায় পাঠানো হয়েছে। তিনি সন্ত্রাসী, সন্ত্রাস দমন আইনে তাকে পাঠানো হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী তীব্র আওয়ামী লীগ বিরোধী হয়ে উঠলেন, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। তিনিও মঞ্চ ৭১ নামক মুক্তিযোদ্ধাদের একটা অনুষ্ঠানে যাওয়ার খেসারত তাকে দিতে হলো। এর সঙ্গে এখন নতুন করে যুক্ত হয়েছে 4টি পরিচিত টেলিভিশনে সরকারি সংস্থার লোকরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন কি জাতীয় গেস্টদের আনা যাবে, কাদেরকে আনা যাবে না। যদি তাদের নিষেধাজ্ঞা অমান্য করা হয় তাহলে পরিস্থিতি খারাপ হবে। একটি টেলিভিশনকে পূর্বেই সতর্ক করা হয়েছিল, কথা না শোনায় সেই টেলিভিশন যে গ্রুপের মালিকানাধীন, সেই গ্রুপের যিনি চেয়ারম্যান, 80-র কাছাকাছি বয়স, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটার দ্বারা মেসেজ দেওয়া হলো যে যদি বাড়াবাড়ি করো তাহলে দেখো কি অবস্থাটা হয়ে যায়। অন্য যে 4টি টেলিভিশনের কথা বললাম তাদের সঙ্গে
আমার কথা হয়েছে, তাদেরকে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন কোন গেস্ট আসতে পারবে, কোন কোন গেস্ট আসতে পারবে না, এবং অনুষ্ঠান শুরুর পূর্বে তাদেরকে বলে দিতে হবে সরকারের ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনো আলোচনা করা যাবে না, এখানে এত বিপ্লবী হওয়ার দরকার নাই। যদি কেউ বিপ্লবী কথা বলতে চায় তাহলে তার যেমন সিরিয়াস কনসিকুয়েন্স ফেস করতে হবে, একইভাবে ওই টিভিকেও কিন্তু ওই রকম কনসিকুয়েন্স ফেস করতে হবে। এখন টেলিভিশনের নাটক এবং অন্যান্য কিছুর চেয়ে বিজ্ঞাপন আসে টকশো যে স্লটগুলো থাকে সেখান থেকে। সেই টকশো স্লটে যদি সরকার বিরোধী আলোচনা না হয় অথবা দুই পক্ষের আলোচনা না হয় তাহলে ভিউয়ার্স থাকে না, আর ভিউয়ার্স না থাকলে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দিতে চায় না। এখন অনেক টিভিতেই বিজ্ঞাপন বন্ধ হয়ে গেছে, অথবা তারা বলছে বিজ্ঞাপন দিতে পারি, আগে যে রেটে দিতাম তার থেকে 5% 5 ভাগের কমিয়ে, মানে 5 ভাগের 1 ভাগ রেটে টাকা দিতে পারবো। কেউ কেউ তো বলছে না আমরা আর বিজ্ঞাপন দেব না, কারণ আপনাদের যে সকল গেস্ট আনেন এই গেস্টের আলোচনা শোনার জন্য কোনো ভিউয়ার্স থাকে না, আর ভিউয়ার্স না থাকলে আমাদের এই বিজ্ঞাপন দেখবে কে? এখন এ জাতীয় বেসরকারি টেলিভিশনের আয়ের উৎস হচ্ছে বিজ্ঞাপন, এর বাইরে তাদের কোনো আয়ের উৎস নাই। তো বিজ্ঞাপন বন্ধ হয়ে গেলে তাদের অবস্থা কি হবে? এমনিতেই শেখ হাসিনা সরকার এত বেশি টেলিভিশনের পারমিট দিয়ে গেছে যে অনেকটা ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠার মতো এত টিভি স্টেশন হয়ে গেছিল। সেই স্টেশনে এখন পুরনো দিনের বাংলা সিনেমা চালানো ছাড়া আর কোনো গতি নাই। তারপরে সংবাদ চালাতে গেলে রিপোর্টার রাখতে হবে, রিপোর্টার রাখতে গেলে বেতন দিতে হবে, উপস্থাপককে দিতে হবে, প্রডিউসারকে দিতে হবে, অফিস ম্যানেজমেন্টের খরচ আছে, সেগুলো চালিয়ে রাখা সম্ভব না, ফলে অনেকগুলো বন্ধ হওয়ার উপক্রম। আর যেগুলো দখল হয়ে গেছে, উল্লেখ্য যে ইতোমধ্যে কয়েকটা টেলিভিশন কিন্তু দখল হয়ে গেছে, বাইরে কোনো আলোচনা আসে নাই, কারণ কোনো পত্রিকা এ জাতীয় নিউজ করতে পারবে না, যেহেতু এর সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা জড়িত আছে। এই পরিস্থিতিতে অনেক টেলিভিশন তাদের মালিকানা ইচ্ছার বিরুদ্ধে দিয়ে দিয়ে কোনো রকম অস্তিত্ব টিকে রাখতে হয়েছে। দিয়েছে মানে কাদেরকে? আওয়ামী লীগ বিরোধী লোকদেরকে, অতি সন্তর্পণে তাদেরকে সরাসরি অথবা তাদের মনোনীত ব্যক্তিদেরকে কোম্পানি আইনের অধীনে বিরাট এক অংশ ছেড়ে দিতে হয়েছে। সেখানেও চুক্তি রয়েছে, ছেড়ে দিলেই শুধু হবে না, নীতি নির্ধারণী পরিচালনা থাকবে তাদের হাতে। এভাবে বাংলাদেশের একটি টেলিভিশন ছাড়া প্রায় সকল টেলিভিশন মালিকানার শেয়ার বড় অংশ বিভিন্ন জায়গা ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা সোচ্চার থাকতেন টিভিতে মালিক পক্ষ, তাদেরকে আপাতত ওএসডির মতো পাঠিয়ে দেওয়া হয়েছে যে উনি যেন টিভি হাউসের কাছাকাছি আসেন না। এখন আওয়ামী লীগ আমলে অন্য গেস্টরা আসতে পারতো। একটা টেলিভিশন একটা সরকারি সংস্থার লোকের সঙ্গে কথা প্রসঙ্গে বলছে যে আমরা তো আওয়ামী লীগ আমলে নুরুল কবির, আসিফ নজরুল, রুমিন ফারহানা, সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া, এরকম অনেক সরকার বিরোধী কথা বলতো, গোলাম মাওলা রনি, তাদেরকে তুই নিয়ে আসতাম, তারা তো আমাদেরকে বন্ধ করেনি। জবাবে বলা হয়েছে সেই জামানা আর এই জামানা এক নয়, যেটা বলা হয়েছে সেটা অনুসরণ করবেন, বিতর্ক করার চেষ্টা করলে পরিণতিটা খারাপ হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে উদাহরণ হিসাবে সাবেক সচিব আবু আলম শহীদ খান, প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ, হাফিজুর রহমান কার্জন এবং আরেকটি টেলিভিশনের চেয়ারম্যানের নাম উল্লেখ করে বলা হয়েছে এদের দিক তাকান, তাহলে বুঝতে পারবেন। শ্যামল দত্ত জেলের ভিতরে আছে, তিনি প্রেস ক্লাবের নির্বাচিত সেক্রেটারি, ভোরের কাগজের সম্পাদক, তিনি টেলিভিশনে টকশোতে যেতেন। এডিটর্স গিল্ড নামক একটা সম্পাদকদের প্রতিষ্ঠানে বিভিন্ন টকশো করতেন মোজাম্মেল বাবু, তিনিও জেলখানায়, এগুলি স্মরণ করিয়ে দিয়েছেন। তা আমার সঙ্গে কথা প্রসঙ্গে তারা বললেন সম্ভবত আমাদের টিভি মালিকানা ছেড়ে দিতে হবে অথবা বন্ধ করে দিতে হবে, কারণ এমনি আমরা পূর্বে যে বেতন পেতাম তার অর্ধেক বেতনও দিতে পারছি না, অনেক কর্মচারী ছাঁটাই। আর এই মুহূর্তে টকশোর বিজ্ঞাপন থেকে যে আয়টা হতো সেটাও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর টিকে থাকা যাবে না। এ প্রসঙ্গে তিনি আরো বললেন কয়েকটি দৈনিক পত্রিকা আছে যে পত্রিকায় এখন সরবরাহকৃত তথ্য ছাড়া আর কোনো সংবাদ ছাপাবার সুযোগ নাই, কারণ সংবাদ যাদের হাত থেকে প্রেসে যাবে
তারা সবাই নতুন করে এখানে বসা মানুষ। তারা বলেছে মানুষ পড়ুক না পড়ুক, আমরা যেভাবে বলি সেইভাবে নিউজ ছাপতে হবে। তাহলে পরিণতিটা কি হবে? বাংলাদেশের গণমাধ্যমের এমনি তো গলা টিপে ধরে রাখা হয়েছে, যে কারণে প্রথম আলো, ডেইলি স্টারের মতো পত্রিকা স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসে বঙ্গবন্ধুর নামটা লিখতে সাহস পাচ্ছে না। কারণ তাদের অফিসের সামনে মেজবানি দেওয়া হয়, গরু কেটে দেওয়া হবে নানা রকম ভাবে। আর এমনিও তারা এই সুশীলদের পক্ষে ছিলেন, এখন সুশীল মবরাও তাদেরকেও ছাড়ছে না। বিদেশি ইনফ্লুয়েন্সাররা তাদের উপর হামলা করতে পারে এরকম ঘটনার অভিজ্ঞতার কারণে তারা অস্তিত্বের লড়াইয়ে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেগুলো এখন তারা ভুলে গেছে। আর বিবৃতিজীবীরা তো এখন সবাই আতঙ্কে, সবাই ঘুমিয়ে পড়ছেন, এমনভাবে ঘুমিয়েছেন যে তাদের কবে জাগ্রত করা যাবে তার নাম নিশানা নাই। ফলে বাংলাদেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকার মধ্য থেকেই সীমাবদ্ধ থাকছে না। কফিনের শেষ পেরেক মারার জন্য গত 2 দিনে মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারতেছেন, হয়তো দেখতে পাবেন আরো 2-1 দিনের ভিতরে গণমাধ্যমের কণ্ঠস্বর কিভাবে স্তব্ধ করে দিয়েছে ইউনূস শাহী। যারা বলতেন শেখ হাসিনার সময় কথা বলা যায় না, প্রেস ক্লাবের সামনে জনসভা করে 75-এর 15 আগস্টের চেয়ে ভয়াবহ ঘটনা ঘটবে এই হুঙ্কার দিয়ে রাতে টিভিতে গিয়ে বলতেন বাক স্বাধীনতা নেই, তারা এখন কোথায় আছেন? কেউ যারা প্রেস ক্লাব সামনে একটা ব্যানার ধরে 15-20 জন মিলে দেশ উদ্ধার করে ফেলতেন, কত কথা বলতেন, দেশপ্রেমের কথা বলতেন, কোথায় তারা? ইউনূস শাহী আমলে যে অবস্থায় আছেন একবার মিলিয়ে দেখুন তো, শেখ হাসিনার আমলে কতটা মুক্ত স্বাধীনতায় ছিলেন, কথা বলার অধিকার ছিল, লেখার অধিকার ছিল, আপনার মুক্ত মনের চর্চার অধিকার ছিল। আর এখন কি অবস্থায় আছেন? একে একে সব প্রদীপ নিভিয়ে দিচ্ছে। আদিম জঙ্গলি শাসনে এর চেয়ে ভালো কিছু প্রত্যাশা করাও তো যুক্তিসঙ্গত না। অনেকের আশঙ্কা খুব শিগগিরই অনেকগুলো টেলিভিশন, অনেকগুলো পত্রিকা একেবারেই বন্ধ হয়ে যাবে। এদের জন্য একদিকে যেমন কষ্ট লাগে, কিন্তু এর পেছনে আর একটা বড় প্রশ্ন কিন্তু আছে যে জুলাই আগস্টে গত বছর যারা জঙ্গিদের সহযোগী হয়েছিল তাদের কি তাদেরকে আমরা কোন দৃষ্টিতে দেখব? দেখুন, অনেক মানুষ কিন্তু জঙ্গিদের সহযোগী হয়েছে, যারা কিন্তু জঙ্গিদের তারা জঙ্গিদের আদর্শ তারা ধারণ করে না। মনে করেন যে প্রথম আলোর যে মতি তো আমরা জানি যে সে একজন কমিউনিস্ট। কমিউনিস্ট মানে কি? কমিউনিস্ট মানে কিন্তু আপনাদের একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশের মানুষকে কমিউনিস্ট এটা বুঝতে দেয় না। দেখেন, একজন কমিউনিস্ট কিন্তু নাস্তিক না হলে সে বিশুদ্ধ কমিউনিস্ট কখনোই হতে পারে না। একজন বিশুদ্ধ কমিউনিস্ট হওয়ার প্রথম এবং একমাত্র শর্ত হলো, না একমাত্র না, একেবারে বুনিয়াদী কয়েকটা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে তাকে নাস্তিক হতে হবে। কারণ হলো ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে যে ধরনের বিশ্বাস, যে ধরনের ন্যায় নীতিবোধ আছে, সেটা কমিউনিজম সেটাকে আপনার গ্রহণ করে না। তারা পুরোপুরি নাস্তিক হওয়া মানুষের পুরোপুরি নাস্তিক হতে হবে, সোজা কথা। এখানে বেশি কথা বলার দরকার নেই, কারণ এটা একটা ভয়াবহ সাবজেক্ট। কিন্তু কমিউনিস্ট হবে, নাস্তিক হবে না। সে আসলে ভালো কমিউনিস্টও না, ভালো আস্তিকও না। তাহলে প্রথম আলোর মতিকে কি করতে পারে? নাস্তিক হওয়ার জন্য তার পেছন থেকে গর্দান কেটে দেওয়ার কথা। তো কাটছে না, কারণ হলো এই মুহূর্তে সে জঙ্গিদের সহযোগী। আবার মাহফুজ আনাম অতীতে কি ছিল সেটা আমি জানি না, ওইভাবে জানা যায় না, কিন্তু মাহফুজ আনাম কয়েক বছর আগ থেকে নাকি টরকিয়া করছে। তো সেটা শাস্তি কি জঙ্গিদের দৃষ্টিতে? সেটা শাস্তি হলো যে এই মাহফুজ আনামকে, যেহেতু সে বিবাহিত এবং তার যার সাথে পরকীয়া ঘটছে সেও বিবাহিত, দুইজনকে বুক পর্যন্ত পুঁতে প্রস্তর নিক্ষেপ করে হত্যা করে ফেলা, তাই না? হ্যাঁ, তারপরে ধরুন আরো কি আছে, আরো অনেক আছে, এইরকম অনেক অসংখ্য মানুষ আছে। এমনকি ধরুন বিএনপির যিনি নেতা তারেক রহমান,
তিনিও তো ইদানিং কিছু কথা বলছেন যেগুলো আমি খুবই সাপোর্ট করি, এবং সাহসী কথা, যে বলেছেন যে বাংলাদেশ সকলের, আস্তিক নাস্তিক সকল ধর্মীয় মানুষের। এই একটা কথার অত্যন্ত মূল্য আছে, এটাকে আমি সমর্থন করি। কিন্তু উনি এটা বলার জন্য, বা উনি যেহেতু দাড়ি রাখেন না, বা উনি হয়তো নামাজ পড়েন, আমি জানি না, সেটা না, বাট উনিও তো জঙ্গিদের মতো জীবন যাপন করেন না। অর্থাৎ জঙ্গিদের তারেক রহমান সাহেবের জন্য কিন্তু একটা সাজা আছে। এইভাবে সকল এত মানুষ এই জঙ্গিগুলা সহযোগী হয়েছে, সেই জঙ্গিগুলার প্রত্যেকের জন্য কিন্তু তারা যদি রাষ্ট্রটাকে তাদের মতো করে পায়, এখন তো ইউনূসের মাধ্যমে পেয়েছে, সেটা হলো ইউনূসের চাকা অন্য কেউ হলে এতটা দিত না। কিন্তু ইউনূস যেহেতু মুক্তিযুদ্ধকে প্রচন্ড ঘৃণা করে, হ্যাঁ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এরা বাংলাদেশ করেছে, এখন এই বেটা লাট সাহেব একটা নোবেল প্রাইজ পেতে পারে, কিন্তু সে একটা রাষ্ট্র গঠন করতে পারে না, অত হিংসা লাগে। তো হিংসার কারণে এই ইউনূস শুধু তার মুক্তিযুদ্ধের প্রতি তার যে ঘৃণা, মুক্তিযোদ্ধাদের প্রতি যে ঘৃণা, সেই জন্য জঙ্গিদের সে অনেক কিছু দিচ্ছে। কিন্তু ইউনূসের জন্য কিন্তু জঙ্গিদের শাস্তি বরাদ্দ আছে না? আমরা তো জানি যে ইউনূস নাসারা হয়ে গেছে, অর্থাৎ খ্রিস্টান হয়ে গেছে। তো খ্রিস্টান হয়ে গেলে কি মুরতাদ, ইউনূসেরও তো পেছন থেকে গর্দান ফেলে দেওয়ার কথা জঙ্গিদের। হ্যাঁ, এরকম অনেক জঙ্গি সম্পর্কে অনেক কথা, মানে অনেক লাল বদরদের সহযোগী সম্পর্কে অনেক কথা বলা যাবে। আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি হেসে হেসে বলছি, তামাশা করছি, জি না। যেই জঙ্গিরা বাংলাদেশ দখল করেছে জুলাই আগস্টে, সেই জঙ্গিদের মনের ভিতরের একেবারে আপনার চূড়ান্ত যে চাওয়া, সেই চাওয়া হলো আপনার 1 নম্বর চাওয়াটা আগে বলি। 1 নম্বর চাওয়াটা হলো যে মরে যাওয়া, অর্থাৎ তাদেরকে যে কেউ মেরে ফেলবে এবং তারা সাথে সাথে বেহেশতে চলে যাবে। বেহেশতে চলে গেলে তারা সেখানে, ওরা ওই উন্মত্ততায় আছে যে বেহেশতে চলে গেলে আপনার জঙ্গিনীদের জন্য কিন্তু কিছু নাই বেহেশতে। আছে কি জঙ্গিনীদের জন্য? যেটা আছে সেটা জঙ্গিনীরা অবশ্য পছন্দ করে, যে তারা যে পরিমাণ তাদের পুরুষ সঙ্গে যে পরিমাণ হুর পাবে, অর্থাৎ হুর যে বেহেশতে পাবে, এই হুরের সংখ্যা কিন্তু 72 যেটা বলে, এটা অনেকে লজ্জায় কমিয়ে বলে, কিন্তু আসলে হাদিসে আছে 8,000 পর্যন্ত বরাদ্দ আছে। এখন হাদিস তো আবার মৌলবীরা নিজেদের মতো করে যার যারটা সে বানিয়ে ফেলে, মানে যখন যেটাকে জয়ীব বলা দরকার বলছে, যখন যেটাকে সহি বলা দরকার বলছে, কিন্তু আসলে আপনার এই 8,000 পর্যন্ত হুর পাওয়ার প্রভিশন আছে। হ্যাঁ, রেওয়াত বলে, যেটা বর্ণনা আছে হাদিসে। তো অনেকে এটা বিশ্বাস করে, অনেকে 72 বিশ্বাস করে। যাই হোক, আবার দেখেন এই জঙ্গিরা যদি এক জঙ্গি বিশ্বাস করে যে সে বেহেশতে গেলে 72টা হুর পাবে, আরেক জঙ্গি ধরেন বিশ্বাস করে বেহেশতে গেলে সে 8,000 হুর পাবে, তাহলে এই দুই জঙ্গি কিন্তু একজন আরেকজনকে, এই যে দুইটা জিনিস বিশ্বাস করে, হাদিস দুটোই আছে, দুটো হাদিসই সহি, তারপরেও কিন্তু একজন আরেকজনের গলা কিন্তু কেটে ফেলে। এইটাই কিন্তু ঘটেছে ওই যে নুরাল নামে যার লাশটা তারা তুলে জ্বালিয়ে দিল না, যারা জ্বালিয়েছে তাদের মধ্যে নুরালের বিশ্বাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই, ছোটখাটো হাদিসের বিশ্বাসের মধ্যে পার্থক্য। হ্যাঁ, নুরাল হয়তো পীরতন্ত্রে বিশ্বাস করে, ওরা পীরতন্ত্রে বিশ্বাস করে না। এই সামান্য একটু ঘৃণার জন্য অনেক কিছু হয়তো আছে, কিন্তু এই ঘৃণাটা কিন্তু মূল জিনিস। তারা লাশটাকে তুলে জ্বালিয়ে দিল, তাই না? ইউনূস আমাদেরকে ওইটাও দেখালো। তো যেটা বলতে চাচ্ছি যে জঙ্গিদের একেবারে আপনার আসল উদ্দেশ্যটা হলো তারা অপেক্ষা করে আছে তাদেরকে কেউ কেন মেরে ফেলে না। তারা যেই রাস্তায় আছে, এই রাস্তা অর্থাৎ জিহাদে, তাদেরকে কেন মেরে ফেলে না। আপনি দেখবেন এই যে হাসনাত, সার্জিস, এদেরও কিন্তু অন্তরের আসল আকাঙ্ক্ষাটা হলো যে কেউ তাদেরকে মেরে ফেলুক। আপনি দেখবেন এই যে হাসনাত যে ছেলেটা আছে, ও কিন্তু যখন ও যে 500-1000 কোটি টাকা এখন বানিয়ে নিয়েছে না, এই টাকার দিকে তাকালে ওর আবার দুনিয়াতে একটু সুখ স্বাচ্ছন্দ্য করতে ইচ্ছে করে, তখন কিন্তু ওর চোখগুলা মিটমিট করে। ওই যে নূরকে যেভাবে পিটিয়েছে ওইটা দেখিয়ে বলে যে আমাদেরকেও পেটাবে। হ্যাঁ, আবার যখন ওর আসল যে উদ্দেশ্য যে কেউ তাকে মেরে ফেলুক, মেরে ফেললে সে বেহেশতে চলে যাবে, তখন কিন্তু সে এর বিরুদ্ধে হুঙ্কার দেয়, ওর বিরুদ্ধে হুঙ্কার দেয়, আপনার ইয়ের মধ্যে কি বলে আর্মির বিরুদ্ধে হুঙ্কার দেয়, এগুলো করে। যেমন আপনি যে ফুয়াদ, একটা ছেলে দেখবেন ব্যারিস্টার ফুয়াদ, ওর কিন্তু মূল আকাঙ্ক্ষাটা হলো কেউ কেন ওকে এখনই মেরে ফেলছে না, মেরে ফেললে তো ও বেহেশতে চলে যাবে এবং ও 8,000 হুরের সাথে বসবাস করবে। এই জন্য দেখবেন ও কিন্তু 2 দিন পর পরই কিন্তু
ওই আর্মিকে হুঙ্কার দেয়, আর্মি এসে যেন ওর হাড্ডি গুড্ডি ভাঙে আর ওইখানে যেন ও মরে যায়। কিন্তু আর্মিও যেহেতু এখন জঙ্গিদের যে কোনো কারণেই হোক জঙ্গি হয়ে গেছে বা জঙ্গিদের সহযোগী হয়েছে, আর্মি তো এখন তার হাড্ডি গুড্ডি ভাঙবে না, সে যত গালাগালি করুক। তো বেচারা গালাগালি করেই যাচ্ছে, কিন্তু তার আসল উদ্দেশ্য কিন্তু সফল হচ্ছে না। তার মানে হলো যে আপনার এইটা হলো জঙ্গিদের এই প্রথম এবং প্রধান উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্যটা হলো কি, একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করা, এবং ইসলামিক রাষ্ট্র কায়েম করতে গিয়ে মরে যাওয়া। অর্থাৎ কেউ যদি তাকে মেরে ফেলে সে বেহেশতে চলে যাবে, যে যেভাবে বিশ্বাস করে 6000, 8072 ওই হুরের সাথে সে বসবাস করবে, তাই না? একেবারে আপনার মানে আদি আনন্দ ভিত্তিক একটা ব্যবস্থা এখানে তারা বিশ্বাস করে আর কি। এখন এই বিশ্বাসের সাথে তো মতি, মাহফুজ অনেকের বিশ্বাসের মিল নাই। এই যে মনে করেন যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির লোকগুলা, মুজাহিদুল সেলিম, এরা অবশ্য খাঁটি মুসলমান, সমস্যা নাই, কিন্তু কমিউনিস্ট হতে হলে তো নাস্তিক হওয়া উচিত। সেক্ষেত্রে বদরুদ্দিন উমরকে বলবো বরঞ্চ সততার সাথে স্বীকার করেছে, সেও তো নিজেকে কমিউনিস্ট মনে করে। যাই হোক, তো এই লোকগুলা কিন্তু এই যে কমিউনিস্ট আরো বিভিন্ন বাম দলের লোকজন কিন্তু জঙ্গিদের সহযোগী হয়েছে না? এবং বিশেষ করে মুজাহিদ সেলিমের মতো লোকজনের কোনো কাণ্ড জ্ঞান কিন্তু আমরা দেখলাম না। এবং এই লোক বারবার বলে যে সে সারা জীবন শুধু গণ অভ্যুত্থান দেখেছে, দেখে সে গণ অভ্যুত্থান বিশেষজ্ঞ হয়ে গেছে, এবং এই 2000 জুলাই আগস্টও সে 2024-এর সে একটা আপনার গণ অভ্যুত্থান দেখেছে। এটা যে জঙ্গি অভ্যুত্থান ছিল, এইটা না বোঝাটাই কিন্তু একটা অপরাধ। এখন এটার জন্য কি আপনি মনে করেন আপনি আওয়ামী লীগকে বা শেখ হাসিনা সরকারকে আপনি পছন্দ করেন না, হ্যাঁ, সেই জন্য কি আপনি জঙ্গিদের সহযোগী হয়ে যাবেন? এটাও কিন্তু একটা প্রশ্ন আছে, অনেকে কিন্তু ঘৃণাবশত এটা হয়েছে। কিন্তু এখন কথা হলো যে আওয়ামী লীগের সরকারের সবকিছু কি আমরা পছন্দ করেছি? আমি ব্যক্তিগতভাবে অনেক কিছু পছন্দ করিনি। যেমন ধরুন, আওয়ামী লীগ সরকার যে সাইবার স্পেসে তাদের বিরুদ্ধে যে ধরনের অপপ্রচার চলেছে, এটা তারা একেবারে মানে কখনোই জবাব দিল না, এটা তো পছন্দ করার কিছু নাই। আর আওয়ামী লীগ সরকার যখনই যে ভুলটা করেছে, আমরা যারা আওয়ামী লীগের কে সমর্থন করি বাহির থেকে, অর্থাৎ আমরা পকেটের পয়সা খরচ করে আওয়ামী লীগকে সমর্থন করি, তাদের এক ধরনের অবস্থান। আর যারা আওয়ামী লীগের সুযোগ গ্রহণ করে অর্থনৈতিকভাবে ফুলে ফেঁপে উঠেছে, তাদের আর এক অবস্থান। কিন্তু আমাদের অবস্থানটাকে এবং আমাদের অনুভূতিটা হলো আওয়ামী লীগের জন্য অনেক বেশি কল্যাণকর। কারণ আমরা তো লাভে যাই। আমি নিজে ব্যক্তিগতভাবে যতবারই আওয়ামী লীগের ভালো হোক চিন্তা করেছি, আমার পকেটে অনেক পয়সা খরচ হয়ে গেছে, উদাহরণ দিয়ে বলতে পারি, সেদিকে গেলাম না। কিন্তু যখনই আওয়ামী লীগ একটা মিসহ্যাপ করেছে, একটা ভুল করেছে, আমাদের মনে হয়েছে যে না, এটা কখনোই ঠিক হয় নাই। এবং কিন্তু এটা একেবারে বিডিআর এর যে হত্যাকাণ্ড, সেখান থেকে শুরু হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত 1 মাসের মাথায় এটা হয়ে গেল। তারপরে ইলিয়াসরা তো এটা এখন আবার জায়েজ করছে যে, এবং মানে ভারত এবং শেখ হাসিনা মিলে আর্মি অফিসার গুলাকে মেরে ফেলেছে। আমি ব্যক্তিগতভাবে যারা ওইখানে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অনেকের সাথে কথা বলার দেখেছি, কিন্তু আসলে জিনিসটা হলো, দেখুন, হত্যাকাণ্ডের শিকার যেহেতু কেউ হয়ে যায়, ছেলে মেয়ে থাকে, তারা এক ধরনের ফ্যাসিনেশন মানে একটা ফ্যান্টাসিতে থাকতে পারে, তাদের তো অনেক দুঃখ, অনেক গভীর। কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের যত মানুষের সাথে কথা বলেছি, যত অনেকে যারা ভিতরের খবর জানে, সবাই কিন্তু ওই জিনিসটাই বড় করে দেখেছে। এবং এটাই সত্য যে গ্রিভান্স, আপনার অফিসারদের বিরুদ্ধে কর্মচারী যারা, অর্থাৎ সিপাহী বা যারা ওই যে ডেপুটি ডাইরেক্টর থেকে শুরু করে যারা নিচের দিকে, কারণ আর্মি থেকে আসে অফিসার, আর ওদের লোকগুলা ডেপুটি ডাইরেক্টরের উপরে উঠতে পারে না। তারপরে ওরা যে ডাল ভাত কর্মসূচির খাবার বিক্রি করত, এই যে পাওনা দেওনা গ্রিভান্স, এই গ্রিভান্স ছিল বিডিআর হত্যাকাণ্ডের এখন পর্যন্ত আমি যতটা বোঝার চেষ্টা করেছি এবং বিশ্বাস করেছি, সেটা ছিল গ্রিভান্সটা ছিল কারণ। কিন্তু গ্রিভান্স কারণ, এই কারণটা 100% না হলে এটা 90% কারণ, এতে কারো কোনো সন্দেহ থাকা উচিত না। কিন্তু অফিসাররা তো তাদের কর্মচারীদেরকে অনেকে ভালোবাসে, কিন্তু সবাই ভালোবাসে না, হাত পা টিপায়, লাথি মারে, তুই তোকারি করে বলে। তারপর মানে আপনার নানান জিনিস আছে। তারপরে অর্থনৈতিক সমস্যা, মানে দুর্নীতি যদি যুক্ত হয়ে যায়, অফিসার যদি অনেক টাকা রোজগার করে, সিপাহী যদি করতে না পারে, কি যে ক্রোধ ঘৃণা জাগে, এগুলো যারা সরকারি চাকরি না করেছে তারা বুঝতে পারবে না। তা আমি বলবো যে দেখেন, মূল জিনিসটা, কখনো সরকারি চাকরি করুন বা যাই করুন, মানুষের যে ডিগনিটি, মানুষের যে আত্মমর্যাদা,
সেই জায়গাটাকে রক্ষা করবেন, আপনার ছোট হোক বড় হোক, লাট সাহেব আর আপনার মানে চাকর শ্রেণী, এই দৃষ্টিভঙ্গি থেকে আপনি যদি সরকারি চাকরি করেন বা কোনো জায়গায়, আপনি গ্রিভান্সের শিকার হয়ে হত্যাকাণ্ডেরও শিকার হয়ে যেতে পারেন। দেখবেন অনেক বাড়ির কাজের লোক কিন্তু ওই গৃহকর্তাকে মেরে ফেলে, গৃহকর্তীকে মেরে ফেলে, নানান ভাবে মারে। হ্যাঁ, এক্সেপশন থাকতে পারে খারাপ মানুষ, কিন্তু মূল জিনিস হলো মানুষ মানুষকে মানুষের মর্যাদা দেয় না। সে মনে করে সে কোনোভাবে মানে বড় লোক হয়ে গেছে চুরি করে বা বাপের টাকায়, কিন্তু আসলে তো পৃথিবীর সব সম্পদ এইভাবে দখল করার কারো কোনো কিন্তু আসলে কোনো ন্যায্য অধিকার নাই। সে অধিকার নিয়ে অন্য আরেকদিন কথা বলবো। তো যে জিনিসটা হলো, এই যে বিডিআর এর যে 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 হত্যাকাণ্ড, সেখান থেকে শুরু করে শেখ হাসিনার আমলে যতগুলো বাধা বিঘ্ন এসেছে, আমরা কিন্তু প্রত্যেকটা সময় যখনই কেউ বড় একটা খবর এসেছে, দুর্নীতির খবর, এই খবর সেই খবর, পিনাকিদের অপপ্রচার, আমরা কিছু মানুষ মানে আমার মতো যারা আওয়ামী লীগের ভালো চায়, কারণ হলো যে আওয়ামী লীগ ছাড়া তো এখন প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ধারক বাহক আর কেউ নাই, সিপিবিও নাই, কেউ নাই, কারণ যারাই লাল বদরদের সাথে গেছে তারা আর এটা দাবি করতে পারবে না আগামী কিয়ামত পর্যন্ত। তা আমরা যে তাদের ভুলগুলা বুঝতে পারতাম না এবং খুব কষ্ট পেতাম। এখন পেছন থেকে একসময় অবশ্য আমি নিজেও এটা আমি ওইভাবে না, কিন্তু অনেকে ভাবছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা আধ্যাত্মিক ক্ষমতার কারণে, উনি যেহেতু অনেক আল্লাহওয়ালা মানুষ, ওনার জন্য আল্লাহ হয়তো এগুলা ক্ষমা করে দিচ্ছেন। কিন্তু আমি যেটা মনে করি যে সেটা হলো যে এই প্রতিটা যে ভুল ভ্রান্তি কোনোটাই আসলে দক্ষতার সাথে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে কাকতালীয় ভাবে বেছে 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 গেছে। কারণ যখন সত্যিকারের পরীক্ষা দেওয়ার বিষয়টা এসছে জঙ্গিদের সামনে, দেশি বিদেশি সব মিলে, তখন কিন্তু সরকারটা ফেল করে গেল। এখন আরেকটা জিনিস, এর ক্ষেত্রে অবশ্যই দুর্নীতির বিষয়টা একটা বড় ছিল, যে দুর্নীতি তো এখন দেখা যাচ্ছে যা বলছে তার চারা নাও হয়নি, কিন্তু দুর্নীতির বিষয়টাও তারা কিন্তু সুন্দরভাবে সেন্সিবলি হ্যান্ডেল করে নেয়। আপনি দুর্নীতি হয় করতে দিবেন না, না হলে দুর্নীতি যদি না হয় অথবা দুর্নীতি যদি সীমার মধ্যে থাকে, সেই তথ্যটা প্রকাশ করার আপনাকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। সেটা আওয়ামী লীগ সরকার করে নাই, তাই না? এবং কখনোই কোনো কর্তৃত্ববাদী সরকার আপনার এই দুর্নীতির জিনিসটা যখন চলে আসে মানুষের কাছে খবর হয়, তখন কিন্তু আর সরকার টিকতে পারে না। 24 জুলাই আগস্টে সেটাই হয়েছে, কিন্তু তারা এগুলাকে কখনোই করে মানে গুরুত্ব সহকারে আওয়ামী লীগ সরকার দেখেছে কিনা জানি না। দেখবে কিভাবে সব কাজ যদি প্রধানমন্ত্রীকে করতে হয়? অবশ্য প্রধানমন্ত্রী নিজেও রাগ করেন এ কথা। একবার শুনলাম ওনাকে একজন বললো যে আপনাকে উনি বললো যে আমি করতেছি, কিন্তু এটা আসলে ঠিক না, যে যার যার কাজ করবে। আমি মিশরে দেখেছি হোসনি মোবারক, উনি 2-3 ঘন্টা কাজ করতো, বাকি চাকর বাকর বলে দিচ্ছে তুমি কি কি কাজ করছো, বস কাজের হিসাব দাও। ভালোভাবে রাষ্ট্র চলছে, এবং সে স্বর্ণযুগ ছিল তখন মিশরে। যাই হোক, ওইদিকে আসি না, কিন্তু যেটা বলবো যে আওয়ামী লীগের তো পছন্দ করার সবকিছু ছিল না, তাই বলে আপনি লাল বদরের সহযোগী হয়ে যাবেন? তাহলে আপনার কি মানে আপনার ক্রোধ ঘৃণা যা আওয়ামী লীগের জন্য আপনি বাংলাদেশকে বিসর্জন দিয়ে দিবেন? এই জায়গাটা প্রশ্নটা আমি রাখতে চাই যে না, আসলে রাষ্ট্র তো তখন শত্রুর কবলে পড়ে গেছে, তাই না? যে শত্রু রাষ্ট্রের মালিক পক্ষকে বের করে দিয়েছে, অর্থাৎ আমার বাড়িতে ডাকাত ঢুকে আমাকে বের করে দিয়েছে, এরকম একটা সিচুয়েশন না এখন বাংলাদেশে। সেটা যে হতে যাচ্ছে সেটা যারা দেখেনি তারা হয় বেকুব, না হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বা বঙ্গবন্ধুর প্রতি বা আওয়ামী লীগের প্রতি ঘৃণায় করেছে, অথবা তারা আসলে বোধ বুদ্ধি কাণ্ড জ্ঞান কিচ্ছু নেই। অর্থাৎ যে ঘটনা ঘটেছে 2024 জুলাই আগস্টে যেই লাল বদরের সাথে গেছে, সে জঙ্গি হোক অজঙ্গি হোক, মূলত যেই অপরাধটা সে বাংলাদেশ রাষ্ট্রের সাথে করেছে, আওয়ামী লীগের কথা আমি এখানে আনছি না, সেইটা আসলে রাষ্ট্র কিন্তু তাকে ক্ষমা করতে পারে না, তাই না? এই রাষ্ট্র যদি মুক্তিযুদ্ধের চেতনায় থাকে, এখানে এক ধরনের লোকজন বসবাস করবে। এটা যদি স্বাধীনতা বিরোধীদের হাতে চলে যায়, এখানে আরেক ধরনের লোকজন বসবাস করবে। এই বাস্তবতা আছে না বাংলাদেশে? যদি এই বাস্তবতা থাকে, সেখানে তো আপনি এই ভুল করতে পারেন না। সেই ভুল যদি এখন কেউ বলে যে আমরা ভুল করেছি, তাহলে ওই ভুলটা আসলে রাষ্ট্র ক্ষমা করবে না। বাংলাদেশ যদি মা চিন্তা করেন, মা বা পিতা বা যেই হোক, পশ্চিমে ফাদারল্যান্ড বলে, আমরা মাদারল্যান্ড বলি, মাতৃভূমি মা যদি বলেন, ওই মা কিন্তু ওই সন্তানকে ক্ষমা করতে পারবে না। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে সে এখন সেখানে কলিমুল্লাহ গেছে, সেখানে আবু আলম শহীদ খান গেছে, পান্না গেছে, লতিফ সিদ্দিকী গেছে,
তারপরে আপনার মতি, মাহফুজ গেছে, বাম ডান যা যত ধরনের মানুষ আছে গেছে, তাই না? সবাই লাল করে ফেলেছে। অর্থাৎ যারাই এটা করেছে, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, সেটাকে কিন্তু কেউ ক্ষমা করতে পারবে না, ওই অপরাধটাকে। অর্থাৎ লাল বদরের সহযোগী হওয়া কোনোভাবেই ক্ষমার যোগ্য না। এখন কত লোক, এইটা কিন্তু আমার আজকের পয়েন্ট, যে লাল বদরের সহযোগী হওয়া 2024 সালে এটা কোনোভাবেই ক্ষমাযোগ্য না। অর্থাৎ আমি বা আওয়ামী লীগের ক্ষমা না, অর্থাৎ বাংলাদেশ তাকে ক্ষমা করতে পারে না। কারণ বাংলাদেশকে সে মাকে ধর্ষকদের হাতে ছেড়ে দিয়ে চলে গেছে, তাই না? মাকে মেরে ফেলবে জেনে সে মাকে, তখন তো মানে মায়ের পুত হলে তো, বা মায়ের ছেলে বা মেয়ে, কন্যা, পুত্র কন্যা, যাই হোক, তখন তো মায়ের সম্মান বাঁচানোর জন্য নিজের জীবন দেওয়ার কথা, তাই না? সেটা না করে সবাই পালিয়ে গেছে, আওয়ামী লীগ গেছে পালিয়ে, আর ওরা আগেই লাল বদরের সাথে জড়িত হয়ে গেছে। এখানে আওয়ামী লীগেরও দায় আছে, আওয়ামী লীগ এইভাবে পালালো কেন? তারা 200-400 মানুষ, ওই যে ফজলুর রহমান সাহেব যে বলে 200 মানুষ মারা গেল না, কিন্তু এই প্রশ্নটা কিন্তু আমারও আছে। আওয়ামী লীগের উচিত এই জিনিসগুলো ভালোভাবে চিন্তা ভাবনা করে তাদের ভবিষ্যৎকে চিন্তা করা, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় আবার আসবে। আবার দেখেন, অনেকে কিন্তু এটা বিশ্বাস করতে চায় না, এবং গোলাম মওলা রনি এদের কথা শুনে অনেকে লাফায়, কিন্তু এরা বারবার কিন্তু একটা জিনিস মানুষের মাথায় ঢুকাচ্ছে, আওয়ামী লীগ কিন্তু আর আসবে না, যেভাবে পড়েছে এইভাবে পড়লে আসে না। এইটা একদম বাজে কথা। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় আসবে, এসে যাতে তারা ভালোভাবে রাষ্ট্রটা চালাতে পারে, সেজন্য তাদের এখন অনেক চিন্তা ভাবনা করা উচিত। তারা সেটা করছে, এই ধরনের কোনো প্রমাণ আমরা পাচ্ছি না। তাদের কোনো কার্যক্রম আছে, তারা মানে এগুলো জানি না। যাই হোক, অবশ্যই অভিজ্ঞতা তো হয়েছে, একটা খারাপ অভিজ্ঞতা, সেখান থেকে তো অবশ্যই কিছু শিক্ষা নিবে, মানে চিন্তা ভাবনা না করলেও। কিন্তু আমার মূল প্রশ্ন হলো যে লাল বদরের সহযোগী হওয়া কোনো ব্যক্তিকে বাংলাদেশ ক্ষমা করতে পারবে না। তাই বলে কি আবার এদেরকে গ্রেফতার করে যে ইউনুস যে অপরাধ করলো, সেটা তো অনেক বড় অপরাধ, কিন্তু ইউনুসের কাছে জন্য কান্নাকাটি করে তো লাভ নাই। ইউনুস এবং লাল বদররা যেই পথে রাষ্ট্র দখল করেছে, এটা ডাকাত দলের কবলে পড়েছে। ডাকাতরা কখনো ছেড়ে দেয় না। আপনার ডাকাতদেরকে হয় মেরে ফেলতে হবে, না হলে পিটিয়ে বের করে দিতে হবে, তাদেরকে পরাজিত করতে হবে। যতক্ষণ তারা সেই পরাজয়ের সম্মুখীন না হচ্ছেন, ততদিন বাড়ির মানে দেশের মালিকরা দেশে ঢুকতে পারবে না। এবং এর মাঝামাঝি যারা লাল বদর হয়েছে বা এখন পরে বুঝতে পেরেছে বা 2 দিনের জন্য ভুল করেছে, তাদেরকে এরা, কারণ এই যে আপনার আজকে আবু আলম খানকে যে ইউনুস অ্যারেস্ট করলো, এটা কিন্তু আমি ওই যে জিনিসটা বললাম সেটারই অংশ। আপনি দেখবেন যে লাল বদররা যদি রাষ্ট্র দখল করে, যদি সেখানে আপনার তারা ক্ষমতাটা পায়, তখন তারা মারামারি করবে, তারা বিএনপিকে মেরে ফেলবে, তারা জামাতের এবং অন্য হেফাজত, এদের যে আদর্শিক না, মানে ওদের অনেক দ্বন্দ্ব আছে এক সময়। এখন তো এরা সব এক হয়ে গেছে, কিন্তু 20-25 বছর আগে আমি দেখেছি এই হেফাজতের যারা, ওরা কিন্তু জামাতকে আপনার কাফের মনে করতো। এখন অবশ্যই ওরা কাফের মনে করে না, সবাই অনেক শেয়ানা উঁচু দরের, এখন সবাই এক হয়ে গেছে। হ্যাঁ, এদের নিজেদের মধ্যেও কিন্তু সামান্য নৈতিকতা বোধ, মানে ওই বেসিসে যেই মানে তার নিজের যে মানদণ্ডটা সে ঠিক করেছে, হেফাজত, জামাত বা জঙ্গিরা, সেটুকুনও তারা কিন্তু রক্ষা করে না। কি পরিমাণ মানে এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে পুরা জিনিসটা কি পরিমাণ ক্রেজি, কি পরিমাণ মানে উন্মাদনায় এবং 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 যুক্তিহীনতায়, কি পরিমাণ মানে মূর্খতায় পুরা জিনিসটা ভর্তি। তো আমি অবশ্যই প্রতিবাদ করি, এই যে প্রতিবাদ আমি করি না, আমি নিজেই তো মানে ইউনুসের, আমি মনে করি না যে ইউনুসের জামানায় কোনো প্রতিবাদ করেও কিছু করে কাজ হবে। যাই হোক, সেটা একেবারে মানে ইউনুসের প্রতিটা গ্রেপ্তার সে করছে, সে তার অপরাধের পারাটা বাড়ছে, কিন্তু ওই জায়গাটাও বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু 24 জুলাই আগস্টে যারা লাল বদরের পক্ষে গেছে, একদিনের জন্য প্রোফাইল লাল করেছে, বাংলাদেশ তাকে সে ক্ষমা করবে না।